ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? ম্যাম আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা আমাদের ক্লাসটা শুরু করি। আজ অনেকে চলে এসেছো, তো আশা করি সবাই ভালো আছো। আমরা আলোচনা করছিলাম আমাদের ব্যাকরণ অংশ নিয়ে। গত ক্লাসে আমরা কোন জায়গা শেষ করেছিলাম? কারো মনে আছে কোন জায়গাটিতে আমরা আমাদের পড়া শেষ করেছিলাম? আমরা বাক্যের 3টা গুণ সম্পর্কে আলোচনা করছিলাম। বাক্যের 3টি গুণ কি কি? একটি সার্থক বাক্যের কোন 3টি গুণ থাকা প্রয়োজন বলো তো? মনে আছে? আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। ভেরি গুড, মোনালিসার মনে আছে। আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। যোগ্যতার মধ্যে আবার কয়েকটি বিষয় জড়িত আছে। সেই বিষয়গুলো গত ক্লাসে আমরা আলোচনা করতে পারিনি, শুধু বিষয়গুলোর নাম দেখেছিলাম। আজকে আমরা সেখান থেকে আলোচনা করব। তো আমরা আমাদের পড়ায় চলে যাই। এই যে দেখো, দেখা যাচ্ছে স্ক্রিনে কি দেখা যাচ্ছে? জি ম্যাম। আচ্ছা, তো যোগ্যতার সাথে কিছু বিষয় জড়িত থাকে। সেই বিষয়গুলো হচ্ছে রীতিসিদ্ধ অর্থবাচকতা, দুর্বোধ্যতা, উপমার ভুল প্রয়োগ, বাহুল্য দোষ, বাগধারার শব্দ পরিবর্তন, গুরুচণ্ডালী দোষ। এই বিষয়গুলো কি কি সেটা আমরা একটু আলোচনা করব। যেমন প্রথমে আছে রীতিসিদ্ধ অর্থবাচকতা। যোগ্যতার দিক থেকে রীতিসিদ্ধ অর্থের প্রতি লক্ষ্য রেখে কতগুলো শব্দ ব্যবহার করতে হয়। যেমন সন্দেশ। সন্দেশের আদি অর্থ ছিল সংবাদ, বর্তমান রীতিসিদ্ধ অর্থ হচ্ছে মিষ্টান্ন। বিষয়টা একটু তোমাদের ব্যাখ্যা করে বলি। ভাষার বয়স তো অনেক, তাই না? বাংলাদেশ তো না, বাংলা ভাষার প্রতিটি বর্তমানে প্রচলিত যে ভাষাগুলো আছে তার মধ্যে অন্যতম ভাষা হচ্ছে বাংলা। তো বাংলা ভাষার বয়স কিন্তু অনেক। তো সেই বাংলা ভাষার আদিম নিদর্শন আমরা কোথায় দেখেছি? চর্যাপদে। তো তখন থেকে আজ পর্যন্ত বাংলা ভাষার যে রূপ সেটা কি একরকম? একরকম নয়। যেমন তোমাদেরকে একটা উদাহরণ দিই, এই যে আমরা যে বঙ্গবাণী কবিতাটা পড়েছি আব্দুল হাকিমের, মনে আছে? কবি আব্দুল হাকিমের লেখা বঙ্গবাণী। জি ম্যাম, পড়েছিলাম। হ্যাঁ, সেই কবিতাটি বাংলা ভাষায় লেখা। কবি ছিলেন মধ্যযুগের কবি। তো সেই বাংলা ভাষায় লেখা কবিতাটি আমাদের বুঝতে কিন্তু অনেকটাই বেগ পেতে হয়। কেন? কারণ শব্দগুলোর রূপ আর এখনকার শব্দের রূপ হুবহু এক নয়, অর্থের পরিবর্তন ঘটে। এটা ভাষার বৈশিষ্ট্য।
ভাষা সবসময় এক জায়গায় স্থির হয়ে থাকে না, তার পরিবর্তন ঘটে, তার চেহারায় পরিবর্তন ঘটে, তার অর্থের দিক থেকে পরিবর্তন ঘটে। তো সন্দেশ শব্দটি আগে অন্য একটি অর্থে ব্যবহৃত হতো, সেটি হচ্ছে সংবাদ। সংবাদের অর্থে সংবাদের প্রতিশব্দ হিসেবে সন্দেশ শব্দটি ব্যবহার করা হতো। কিন্তু বর্তমানে আমরা যখন ভাষা ব্যবহার করব, আমরা দেখব বর্তমানে কি অর্থটি রয়েছে। বর্তমানে রীতিসিদ্ধ অর্থটি কি? রীতিসিদ্ধ মানে নিয়ম দ্বারা সিদ্ধ। রীতি অর্থ নিয়ম, নিয়ম দ্বারা সিদ্ধ মানে নিয়ম দ্বারা প্রতিষ্ঠিত যে অর্থ, সেটি হচ্ছে মিষ্টান্ন। আমরা যদি এখন সন্দেশ পাই, আমরা সেটা খেয়ে ফেলবো, আমরা সেটা শুনবো না, কারণ এখনকার সন্দেশ খেতে হয়, এটা মিষ্টি। আর আগেকার সন্দেশ খাওয়া যেত না, সেটা শুনতে হতো, সংবাদ। তো এই যে বিষয়টা, অর্থের যে পরিবর্তন ঘটে, আমরা সেই কথা মাথায় রেখে যখন ভাষায় শব্দ ব্যবহার করব, বাক্যে শব্দ ব্যবহার করব, তখন আমরা লক্ষ্য রাখবো যে বর্তমানে আমাদের এই শব্দটির রীতিসিদ্ধ অর্থ কোনটি, সেই অর্থে আমাদের ব্যবহার করতে হবে। কারণ এখন আমরা কিছুতেই বলতে পারি না যে আমার জন্য এক বাক্স না না একটু একটু আমি অ্যাডমিট করে দিই। এখন আমি এটা বলতে পারবো না যে সংবাদপত্রে অনেক সন্দেশ পড়লাম, কেউ বুঝবে না তোমার কথা। কিন্তু যদি বলো আমার জন্য এক বাক্স সন্দেশ এলো, তখন সবাই বুঝতে পারবে যে তুমি আসলে একটি মিষ্টান্ন খেতে চাইছো। তখন এটি যোগ্যতা সম্পন্ন বাক্য হবে। অর্থাৎ আমরা যখন বাক্যে শব্দ ব্যবহার করব, আমরা লক্ষ্য রাখবো বাক্যের শব্দগুলো যেন রীতিসিদ্ধ অর্থবাচক হয়, না হলে আমাদের বাক্যের যোগ্যতা বিনষ্ট হবে। এই পয়েন্টটা আমরা সবাই বুঝেছি। কারো সমস্যা আছে এই পয়েন্টটা বুঝতে? সমস্যা আছে? আচ্ছা, আমরা পরের পয়েন্টে চলে যাই। দেখো, এর পরের বৈশিষ্ট্য হচ্ছে দুর্বোধ্যতা। অপ্রচলিত বা দুর্বোধ্য শব্দ ব্যবহার করলে বাক্যের যোগ্যতা বিনষ্ট হয়। যে শব্দগুলো বর্তমানে অপ্রচলিত বা বেশিরভাগ মানুষই বোঝে না, বুঝতে এটা খুবই অসুবিধাজনক, দুর্বোধ্য, সহজে বোঝা যায় না, এমন শব্দ যদি ব্যবহার করা হয়, তখন বাক্যের যোগ্যতা বিনষ্ট হয়। যেমন, তুমি আমার সঙ্গে প্রপঞ্চ করেছো। এখানে প্রপঞ্চ শব্দের অর্থ কি? প্রপঞ্চ শব্দের অর্থ ছলনা। ছলনা। গুড। ছলনা বা চাতুরী বা মায়া। ছলনা, চাতুরী এগুলো সবই এক অর্থ প্রকাশ করছে। কিন্তু আমরা অর্থটা এখন জানলাম, কিন্তু বাংলা ভাষায় এই প্রপঞ্চ শব্দটি কি প্রচলিত? আমরা কি সচরাচর কথাবার্তায় এই শব্দটি ব্যবহার করি, কিংবা বই পড়লে এই শব্দটি আমরা বারবার পেয়ে থাকি? পাই না, ব্যবহার খুবই কম, অর্থাৎ প্রচলন নেই, অপ্রচলিত শব্দ। এই কারণে এই প্রপঞ্চ শব্দটি আমরা ব্যবহার যদি করি, বা এই রকম আরো যা শব্দ আছে অপ্রচলিত, সেই শব্দ ব্যবহার করলে বাক্যের যোগ্যতা থাকবে না, বিনষ্ট হবে। তাই আমাদের কর্তব্য, যখন আমরা বাক্য রচনা করব, তখন আমরা প্রচলিত এবং সহজবোধ্য শব্দ ব্যবহার করব। এরপরে আছে উপমার ভুল প্রয়োগ। ঠিকভাবে উপমা ব্যবহার বা উপমা অলংকার ব্যবহার না করলে যোগ্যতার হানি ঘটে, অর্থাৎ যোগ্যতা বিনষ্ট হয়। যেমন, আমার হৃদয় মন্দিরে আশার বীজ উক্ত হলো। এখানে উপমা ব্যবহার করা হয়েছে, যে হৃদয় মন্দির, আশার বীজ। তো এই হৃদয় মন্দিরে আশার বীজ উক্ত হওয়া বিষয়টি কি মানে সামঞ্জস্যপূর্ণ? সামঞ্জস্যপূর্ণ নয়। কেন? কারণ হৃদয়কে তুলনা করা হয়েছে মন্দিরের সাথে, ভালো কথা। এখন মন্দিরে কি বীজ বপন করার জায়গা? মন্দিরটা কি বীজ বপনের জায়গা? বলো, জায়গা না। বীজ বপনের ক্ষেত্র হচ্ছে জমি। তো জমি বা ক্ষেত, এটির আরেকটি শব্দ হচ্ছে ক্ষেত্র।
সমার্থক শব্দ হচ্ছে ক্ষেত্র। তাই আমরা যেহেতু আশার বীজ উক্ত হয়েছে বোঝাতে চাচ্ছি, তাই আমরা হৃদয় মন্দির কথাটি বলতে পারি না, কারণ মন্দিরে বীজ বপন করা হয় না। আমাদের বলতে হবে আমার হৃদয় ক্ষেত্রে আশার বীজ উক্ত হলো। ক্ষেত্র মানে হচ্ছে ক্ষেত বা জমি বা ভূমি। ক্ষেত, ক্ষেত অর্থে হচ্ছে ক্ষেত্র। সুতরাং আমরা যখন বলবো আমার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমার হৃদয় ক্ষেত্রে আশার বীজ উক্ত হলো, যখন আমি এইভাবে বলবো তখন উপমার ব্যবহার সঠিক হবে। হৃদয় মন্দিরে আশার বীজ উক্ত করা যায় না। আমাদের আশার বীজ হৃদয় ক্ষেত্রে উক্ত হতে হবে। এটুকু বুঝলাম আমরা। এরপরে এরপরের পয়েন্ট হচ্ছে বাহুল্য দোষ। বাহুল্য অর্থ বেশি বেশি, অতিরিক্ত। তো এই বেশি বেশিটাও এক ধরনের দোষ। কিরকম? প্রয়োজনের অতিরিক্ত শব্দ ব্যবহারে বাহুল্য দোষ ঘটে এবং এর ফলে শব্দ তার যোগ্যতা গুণ হারিয়ে থাকে। যেমন আমরা যদি বলি দেশের সব আলেমগণই এ ব্যাপারে আমাদের সমর্থন দান করেন, এখানে বাহুল্য কেন? আমরা বাক্যের যে শুদ্ধি অশুদ্ধি অংশটা পড়েছিলাম সেখানেও কিন্তু শিখেছি যে আমরা একই বাক্যে বহুবচন সূচক দুইবার ব্যবহার করতে পারবো না। যেমন প্রথমে আমরা বলেছি সব, দেশের সব, প্রথমে সব বললাম, এটি একটি বহুবচন বাচক শব্দ। তারপরে বললাম আলেমগণ, গণটাও একটা বহুবচন সূচক অর্থ প্রকাশ করে। সুতরাং এই যে সব বললাম বহুবচন অর্থ প্রকাশ করে, আবার গণ বললাম বহুবচন অর্থে, দুটো বহুবচন দিলে আমাদের অতিরিক্ত হয়ে যাবে, অর্থাৎ বাহুল্য দোষ ঘটবে। তাই আমরা কি বলবো? আমরা বলবো দেশের সব আলেম এ ব্যাপারে আমাদের সমর্থন দান করেন। যখন আমরা সব বলবো তখন আর আলেমকে আমরা বহুবচন করব না, তখন আমরা বলবো দেশের সব আলেমই এই ব্যাপারে আমাদের সমর্থন দান করেন। এই সব যে শব্দটি এবং গণ যে বহুবচন, এই দুটি বহুবচন এখানে বাহুল্য সৃষ্টি করেছে। এরপরে বাগধারা শব্দ পরিবর্তন। দেখো, বাগধারার সাথে আমরা সকলেই পরিচিত। বাগধারা হচ্ছে বিশেষ অর্থ প্রকাশকারী পদগুচ্ছ। তো এই বাগধারাকে আমরা কিন্তু আমাদের মন মতো বদলে নিতে পারবো না। বাগধারা যেভাবে ভাষায় প্রচলিত ঠিক সেইভাবেই আমাদের ব্যবহার করতে হবে। যদি ব্যবহার না করি তখন আমাদের বাক্যের যোগ্যতা বিনষ্ট হবে। যেমন দেখো, অরণ্যে রোদন, এর অর্থ কি? এর অর্থ হচ্ছে নিষ্ফল আবেদন। কিন্তু এর পরিবর্তে যদি আমি বলি বনে ক্রন্দন, তাহলে বাগধারাটি তার যোগ্যতা হারাবে। কারণ আমাদের বাগধারা হচ্ছে অরণ্যে এবং রোদন। অরণ্যের পরিবর্তে তুমি তার সমার্থক শব্দ বসিয়ে দিলে, রোদনের পরিবর্তে তুমি তার সমার্থক শব্দ বসিয়ে দিলে ক্রন্দন, হবে না। যতই সমার্থক হোক একই অর্থ প্রকাশ করবে না, কারণ বাগধারার নিয়মই হচ্ছে বিশেষ বিশেষ কিছু পদের সমন্বয়ে একটা বিশেষ কোনো অর্থ প্রকাশ করা। ওই শব্দগুচ্ছ আমরা পরিবর্তন করতে পারি না। যেমন আরেকটি বাগধারা আছে, আঙ্গুল ফুলে কলা গাছ। এখন তোমার মনে হলো যে লোকটা এত বড় লোক হয়েছে, তাকে আঙ্গুল ফুলে কলা গাছ বলবো না, আমি বলবো যে লোকটি আঙ্গুল ফুলে বট গাছ হয়েছে। বট গাছ তো কলা গাছের চেয়েও চওড়া, তাই না? তো অনেক বেশি বড় লোক হয়েছে এটা বোঝাতে আমি আঙ্গুল ফুলে বট গাছ বলে দিলাম। তাহলে কি বাক্যের যোগ্যতা থাকবে? থাকবে না, কারণ তোমাকে এই পদগুলোই ব্যবহার করতে হবে অর্থটা প্রকাশের জন্য। এই কারণে বাগধারার যা শব্দ সেটা অপরিবর্তনীয়, কোনোভাবেই বাগধারা শব্দ পরিবর্তন করা যাবে না। এরপরে আমরা এর পরের পয়েন্টটা দেখব। গুরু চণ্ডালী দোষ। গুরু চণ্ডালী দোষ কিরকম? তৎসম শব্দের সঙ্গে দেশীয় শব্দের প্রয়োগ গুরু চণ্ডালী দোষের সৃষ্টি করে এবং এই ধরনের শব্দ তার যোগ্যতা হারায়। যেমন গরুর গাড়ি, সব দাহ, মরা পোড়া, এই শব্দগুলো ঠিক আছে, কিন্তু আমরা যদি মিশ্রণ ঘটিয়ে ফেলি, যেমন গরুর শকট বললাম, শকট অর্থ গাড়ি,
গরুর শপথ, সব দাহ না বলে আমরা বললাম সব পোড়া, মরা পোড়া না বলে বললাম মরা দাহ। এই যে আমরা তৎসমর সাথে দেশি শব্দের একটা জগা খিচুড়ি বানিয়ে ফেললাম, এই জগা খিচুড়ি শব্দগুলো হচ্ছে গুরুচণ্ডালী দোষে দুষ্ট শব্দ। এ ধরনের শব্দ আমরা ব্যবহার করতে পারবো না। আমরা গরুর গাড়ি, শবদাহ, মরা পোড়া এইভাবে ব্যবহার করব, তাহলে আমাদের যোগ্যতা বিনষ্ট হবে না। এই হচ্ছে আমাদের যোগ্যতার বৈশিষ্ট্যগুলো, পয়েন্টগুলো। যোগ্যতার কি কি পয়েন্ট আবার একটু দেখি আমরা। যোগ্যতার পয়েন্টগুলো হচ্ছে রীতিসিদ্ধ অর্থবাচকতা, অর্থাৎ শব্দের বর্তমান যে রীতিসিদ্ধ অর্থ সেই অর্থে ব্যবহার করতে হবে। দুর্বোধ্যতা, অর্থাৎ অপ্রচলিত বা দুর্বোধ্য শব্দ আমরা ব্যবহার করব না। উপমার ভুল প্রয়োগ, বাক্যে উপমার ব্যবহারের ক্ষেত্রে ভুল করা যাবে না, উপমা যেন সামঞ্জস্যপূর্ণ হয়। বাহুল্য দোষ, আমরা সব বাক্যে ব্যবহার করার ক্ষেত্রে বাহুল্য বর্জন করব, অতিরিক্ত কিছু বলা যাবে না। বাগধারা শব্দ পরিবর্তন, বাগধারা যে অর্থে যে পদগুচ্ছ ব্যবহৃত হয় ঠিক সেই পদগুচ্ছই আমরা ব্যবহার করব, বাগধারার শব্দ পরিবর্তন করা যাবে না। গুরুচণ্ডালী দোষ, গুরুচণ্ডালী দোষ হচ্ছে তৎসম শব্দের সাথে দেশীয় শব্দের মিশ্রণ, এই মিশ্রণটা আমাদের পরিহার করতে হবে। তো আমাকে এখন তোমরা বলো যে এই যে যোগ্যতার যে কয়েকটা পয়েন্ট আমরা পড়লাম, এই পয়েন্টগুলো আমরা সবাই বুঝতে পেরেছি? কারো কোথাও সমস্যা আছে এইগুলো বুঝতে? নেই। আমরা আমাদের পরের অংশ চলে যাচ্ছি, আমরা বাক্যের প্রকারভেদ দেখবো এখন। দেখো, অর্থ অনুসারে বাক্যের কি শ্রেণীবিভাগ করা হয়েছে। অর্থ অনুসারে বাক্যের যে শ্রেণীবিভাগ তার মধ্যে প্রথমে আছে বিবৃতিমূলক বাক্য। অর্থাৎ বিবৃতিমূলক বাক্য কি? যে বাক্য দ্বারা কোনো ঘটনা, ভাব বা বক্তব্যের তথ্য প্রকাশ করা হয় বা নির্দেশ করা হয়, কোনো ঘটনা, ভাব বা বক্তব্য সাধারণভাবে বর্ণনা করা হয়, সেই বাক্যকে বলে বিবৃতিমূলক বাক্য বা নির্দেশবাচক বাক্য। এই ধরনের বাক্যকে কয়েকটি নামে অভিহিত করা হয়, যেমন নির্দেশবাচক, নির্দেশমূলক, নির্দেশসূচক, নির্দেশাত্মক, শুদ্ধ বর্ণনাত্মক, বিবৃতিমূলক বাক্য। কয়েকটি নাম আছে, আমরা এটাকে বিবৃতিমূলক বাক্য হিসেবে করছি এখন। যেমন ঢাকা বাংলাদেশের রাজধানী, এখানে একটা বক্তব্য দেওয়া হয়েছে, একটি তথ্য উপস্থাপন করা হয়েছে, সুতরাং এটি বিবৃতিমূলক বাক্য। বিবৃতিমূলক বাক্যে দুটো শ্রেণী আছে, একটা হচ্ছে অস্তিবাচক আর একটা নেতিবাচক। অস্তিবাচক বাক্য হচ্ছে যে বাক্যে কোনো বিষয় সম্পর্কে স্বীকৃতি বা ইতিবাচক অর্থ প্রকাশ করা হয়, তাকে বলে স্বীকৃতিবাচক বা অস্তিবাচক বাক্য। যেমন কাজটি করা সম্ভব, এখানে স্বীকৃতি দেওয়া হলো বা ইতিবাচক অর্থ প্রকাশ করা হলো, সুতরাং এটি হবে অস্তিবাচক বাক্য। আর যদি আমি বলি কাজটি করা সম্ভব নয়, এখানে ইতিবাচক কথা বা ইতিবাচক অর্থ নেই, এখানে আছে নেতিবাচক অর্থ, তাই এই ধরনের বাক্যগুলোকে বলা হবে নেতিবাচক বা অস্বীকৃতি বাক্য। অর্থাৎ যে বাক্যে কোনো বিষয় সম্পর্কে অস্বীকৃতি জানানো হয় বা যে বাক্যে নেতিবাচক অর্থ প্রকাশ করা হয়। ইংরেজিতে বললে তোমাদের বুঝতে সুবিধা হয়, একটা হচ্ছে পজিটিভ অর্থ যদি প্রকাশ করে তাহলে সেটি অস্তিবাচক বাক্য, আর নেগেটিভ অর্থ বা নেতিবাচক অর্থ প্রকাশ করা হলে তাকে বলে নেতিবাচক বাক্য। এরপরে আছে প্রশ্নবোধক বাক্য। নাম শুনেই তোমরা বুঝে গেছো, যে বাক্যের মাধ্যমে কোনো প্রশ্ন করা হয় বা কোনো কিছু জিজ্ঞাসা করা হয় তাকে বলে প্রশ্নবোধক বাক্য। যেমন তোমার নাম কি, তুমি কোন শ্রেণীতে পড়ো, এগুলো দিয়ে কিছু জানতে চাওয়া হচ্ছে, প্রশ্ন করা হচ্ছে, জিজ্ঞাসা হচ্ছে, তাই এগুলো প্রশ্নবোধক বাক্য। এরপরে আছে অনুজ্ঞাসূচক বাক্য, যে বাক্য দ্বারা আদেশ, নির্দেশ, উপদেশ, অনুরোধ, অনুমতি, আমন্ত্রণ, নিষেধ, প্রস্তাব প্রভৃতি প্রকাশ পায় তাকে অনুজ্ঞাসূচক বাক্য বলে। অনুজ্ঞাসূচক বাক্যের মধ্যে কয়েক ধরনের বিষয় প্রকাশ পায়, সে বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। কি কি? আদেশ, নির্দেশ, উপদেশ, অনুরোধ,
অনুমতি, নিমন্ত্রণ, অনুমতি, আমন্ত্রণ, নিষেধ, প্রস্তাব, এগুলো আদেশ। যেমন ভাত খেয়ে যাও, এখানে তোমাকে আদেশ করা হচ্ছে, একটি অর্ডার দেওয়া হচ্ছে, ভাত খেয়ে যাও। আবার অনুরোধ যদি বলো, দয়া করে আমার কাজটা করে দিন, এখানে একটা অনুরোধ প্রকাশ পাচ্ছে। উপদেশ, সদা সত্য কথা বলো, এখানে তোমাকে একটি উপদেশ দেওয়া হলো। নিষেধ, হরতালের দিন বাইরে যাবে না, এখানে নিষেধ করা হচ্ছে। প্রস্তাব, প্রস্তাব কিরকম, চলো আমরা সবাই মিলে নৌকা ভ্রমণে যাই, এখানে একটা কাজের প্রস্তাব দেওয়া হয়েছে। তো এই বিষয়গুলো আমাদের অনুজ্ঞাসূচক বাক্যের মাধ্যমে প্রকাশ পায়। তো আমরা যখন এই অংশটি অ্যান্সার করব, উত্তর লিখব, তখন অনুজ্ঞাসূচক বাক্য লেখার পরে আমরা কয়েকটি প্রকারের উদাহরণ দেব। আদেশ কিরকম, অনুরোধ কিরকম, উপদেশ কিরকম, এগুলো আমরা কয়েকটা উদাহরণ দিব, না হলে অনুজ্ঞাটা ঠিকমতো বর্ণনা করা হবে না। এরপরে আছে ইচ্ছা বা প্রার্থনা সূচক বাক্য। যেমন আমি যদি 1 কোটি টাকা পেতাম, এখানে কি, এখানে একটা ইচ্ছা প্রকাশ পেল। যে বাক্য দ্বারা ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ পায় তাকে বলা হয় ইচ্ছা বা প্রার্থনা সূচক বাক্য। এটা এত সহজ একটি বিষয়, এই নাম শুনলেই তোমরা বুঝতে পারবে যে এই বাক্যের কি বোঝানো হয়। ইচ্ছা হলো গ্রামের বাড়িতে যেতে আমার খুব ইচ্ছে করে, একটা ইচ্ছা প্রকাশিত হলো। প্রার্থনা কি, আল্লাহ তোমার মঙ্গল করুন, এটা একটা প্রার্থনা, আমরা আল্লাহর কাছে প্রার্থনা জানালাম, আবেদন করলাম, এটা হচ্ছে প্রার্থনা। হে প্রভু আমাকে রক্ষা করো, এটি একটি প্রার্থনা। তো এই ধরনের বাক্যগুলো হচ্ছে ইচ্ছা বা প্রার্থনা সূচক বাক্য। এরপরে আছে আবেগ সূচক বাক্য। যে বাক্য দ্বারা মনের আবেগ এবং আকস্মিক ভাব প্রকাশ পায় তাকে বলে আবেগ সূচক বাক্য। যেমন বিস্ময়, বিস্ময়ের ক্ষেত্রে দেখো কি বিভৎস এই নারকীয় হত্যাকাণ্ড, তুমি এই নারকীয় হত্যাকাণ্ড দেখে বিস্মিত হয়ে গেলে যে এটা কি করে সম্ভব এরকম হত্যাকাণ্ড সংঘটিত করা, এটা হচ্ছে বিস্ময়। তারপর হর্ষ, হর্ষ মানে আনন্দ। তারপরে বিষাদ, একটা আনন্দের বাক্য কি হতে পারে, যে আমরা খেলায় জিতে গেছি বা আমরা চ্যাম্পিয়ন হয়েছি, এটা একটা আনন্দের প্রকাশকারী বাক্য, আনন্দ প্রকাশকারী বাক্য। তো এটা হর্ষ হিসেবে আমরা বলতে পারি, হর্ষের উদাহরণ। বিষাদ, বিষাদ দিয়ে কি আছে এখানে বইতে লেখা, হায় হায় বিয়ের পর দিনই স্বামী মারা গেল। বিষাদ অর্থ বেদনা, দুঃখ। তো এটা একটা খুবই বেদনাদায়ক বাক্য এখানে দেখছি আমরা। ঘৃণা, ছি ছি তুই এত খারাপ আচরণ করিস, তুই এত নীচ, এখানে ঘৃণা প্রকাশিত হচ্ছে। তারপরে শোক, হায় হায় তোমার বাবা মারা গেলেন, এখন তোমরা চলবে কি করে, এখানে মৃত্যুর কারণে শোক প্রকাশিত হয়েছে। ক্রোধ, এত বড় স্পর্ধা, শিক্ষকের মুখের উপর কথা বলো, এখানে ক্রোধ বা রাগ, রাগ ফুটে উঠেছে। ভয়, ওরে বাপরে কত বড় সাপ, সাপ দেখে ভয় পেয়েছে, সেই ভয় প্রকাশিত হয়েছে এই বাক্যে। আবেগ, আবেগ কি, বাহ সুন্দর লাগছে এই প্রাকৃতিক দৃশ্য, এখানে আবেগ প্রকাশ পেয়েছে। এই যে আবেগ সূচক বাক্য, এখানে অনেক ধরনের আবেগ প্রকাশিত হয়, বিস্ময়, হর্ষ, বিষাদ, ঘৃণা, শোক, ক্রোধ, ভয়, নানা ধরনের আবেগ প্রকাশিত হচ্ছে, মনের আকস্মিক ভাব প্রকাশিত হচ্ছে। তো যখন এই অংশটি উত্তর করবে তখন এখান থেকেও কয়েকটি প্রকারের বাক্য তোমাদের বলতে হবে, একটি উদাহরণ দিয়ে থেমে যেও না, কয়েক ধরনের উদাহরণ দিলে উত্তরটি পূর্ণাঙ্গ হবে। তো এই গেল আমাদের অর্থের অনুসারে বাক্যের শ্রেণীবিভাগ। এছাড়াও আমাদের গঠনগত, একটা হচ্ছে অর্থগত আর একটা হচ্ছে গঠনগত, দুই ধরনের শ্রেণীবিভাগ হয় বাক্যে। যখন এই ধরনের প্রশ্নের উত্তর করবে তখন অবশ্যই সচেতন থাকবে যে তোমরা একটি উত্তরের জায়গায় আরেকটি উত্তর যেন লিখে না দাও। অনেক ক্ষেত্রেই আমি এরকম পাই খাতায়, যে চেয়েছি গঠনগত শ্রেণীবিভাগ, লিখে দিয়েছে অর্থগত, বিবৃতিমূলক, নেতিবাচক, বস্তুবাচক ইত্যাদি, খাতা ভরিয়ে লিখেছে, পেয়েছে কত, 0, কারণ উত্তর হয় নাই। এই কারণে এই ধরনের উত্তর লেখার সময়
নিশ্চিত হয়ে তারপর লিখবে যে কোনটা চেয়েছি। তো ওটা আমরা এতক্ষণ যেটা পড়লাম সেটা অর্থগত শ্রেণীবিভাগ, বাক্যের অর্থের উপর ভিত্তি করে যে শ্রেণীবিভাগ সেটা হচ্ছে অর্থগত শ্রেণীবিভাগ। এখন আমরা দেখব গঠনগত শ্রেণীবিভাগ, অর্থাৎ বাক্যের গঠন বা স্ট্রাকচার কিরকম সেইটার উপর ভিত্তি করে বাক্যকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে? 3 ভাগে। প্রথমে হচ্ছে সরল বাক্য বা সাধারণ বাক্য, 2 হচ্ছে জটিল বাক্য বা মিশ্র বাক্য, 3 নাম্বার হলো যৌগিক বাক্য বা সংযুক্ত বাক্য। আমরা সাধারণত সরল, জটিল, যৌগিক এইভাবে আলোচনা করে থাকি। তো সরল বাক্য কোনটা? সরল বাক্য হচ্ছে তাই যেখানে একটি মাত্র কর্তা বা উদ্দেশ্য থাকবে এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকবে বা বিধেয় থাকবে, তাকে আমরা বলবো সরল বাক্য। সরল বাক্যে কি থাকবে? একটি মাত্র কর্তা বা উদ্দেশ্য এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া, তবেই সরল বাক্য। যেমন মুনিরা কলেজে যায়, এখানে একটি মাত্র কর্তা বা উদ্দেশ্য আছে, সেটি হলো মুনিরা, আর একটি মাত্র সমাপিকা ক্রিয়া, সেটি কি? যায়। সুতরাং আমরা যেহেতু এই বাক্যে একটি মাত্র কর্তা এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া পেলাম, তাই এটি হবে সরল বাক্য। তৃণা বই পড়ে, একটি কর্তা তৃণা, একটি সমাপিকা ক্রিয়া পড়ে। নাফিসা গান করে, নাফিসা একমাত্র কর্তা এবং একমাত্র সমাপিকা ক্রিয়া হচ্ছে পড়ে। অর্থাৎ যেই বাক্যে একটি মাত্র কর্তা থাকবে এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকবে সেই বাক্য সরল বাক্য। এবারে জটিল বাক্য বা মিশ্র বাক্য। জটিল বাক্যের সংজ্ঞা দেখো, যে বাক্য পরস্পর সাপেক্ষ প্রধান ও অপ্রধান খণ্ডবাক্যের সমন্বয়ে বা দুটো খণ্ডবাক্যের সমন্বয়ে গঠিত হয়, বা যে বাক্যে প্রধান খণ্ডবাক্যের অধীন এক বা একাধিক অপ্রধান খণ্ডবাক্য থাকে তাকে জটিল বাক্য বলে। তোমাদের সংজ্ঞাটা একটু জটিল লাগছে, আমি একটু সহজ করে বলে দিই। জটিল বাক্যে কি থাকে? জটিল বাক্যে একটি আরেকটির উপর নির্ভরশীল এমন একটি প্রধান খণ্ডবাক্য এবং তার সাথে একটি বা দুটো অপ্রধান খণ্ডবাক্যের, অপ্রধান আশ্রিত খণ্ডবাক্যের সমন্বয়ে একটা বাক্য গঠিত হয়, সেটি হলো জটিল বাক্য। যেমন যদিও তিনি পণ্ডিত তথাপি তিনি বিনয়ী নন, এখানে একটি আরেকটির উপর নির্ভরশীল, একটি খণ্ডবাক্য আরেকটি খণ্ডবাক্যের উপর নির্ভরশীল। যেমন আরেকটি উদাহরণ দেখি আমরা, যে নির্বোধ সে এ কাজ করে, এখানে দুটি খণ্ডবাক্য আছে, একটি প্রধান খণ্ডবাক্য আরেকটা হচ্ছে অপ্রধান খণ্ডবাক্য। প্রধান খণ্ডবাক্য হচ্ছে সে এ কাজ করে আর অপ্রধান খণ্ডবাক্য হচ্ছে যে নির্বোধ। এখন একটি আরেকটির উপর কি করে নির্ভরশীল? যে নির্বোধ সে কি করে? সে এ কাজ করে। সুতরাং এই যে নির্বোধ এই খণ্ডবাক্যটি প্রধান খণ্ডবাক্যের উপর নির্ভরশীল। প্রধান খণ্ডবাক্য যদি না বলি তাহলে এই অপ্রধান খণ্ডবাক্যটি কোনো অর্থ প্রকাশ করতে পারছে না, অর্থাৎ একটি আরেকটির উপর নির্ভরশীল হচ্ছে। যিনি পরের উপকার করেন তাকে সবাই শ্রদ্ধা করে, তাকে সবাই শ্রদ্ধা করে, এটা হচ্ছে প্রধান খণ্ডবাক্য। যিনি পরের উপকার করেন, এটি হচ্ছে অপ্রধান খণ্ডবাক্য। যিনি পরের উপকার করেন, এটি কি সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারছে? পারছে না। সে নির্ভর করছে তাকে সবাই শ্রদ্ধা করে এই প্রধান খণ্ডবাক্যটির উপর। অর্থাৎ জটিল বাক্যে আমরা দুটো জিনিস লক্ষ্য করব, একটা হচ্ছে একটি প্রধান খণ্ডবাক্য থাকবে এবং আরেকটি, কমপক্ষে আরেকটি অপ্রধান খণ্ডবাক্য থাকবে এবং তারা নির্ভরশীল হবে। এরকম বাক্য হচ্ছে জটিল বাক্য। এবং এটা চেনার আরেকটি সহজ উপায় হচ্ছে জটিল বাক্যে সাপেক্ষ সর্বনাম থাকে, যেমন যদিও, তবু, যিনি, তিনি, যে, সে। যেমন যদিও তিনি পণ্ডিত তথাপি তিনি বিনয়ী নন, এই যদিও তথাপি সাপেক্ষ সর্বনাম। যিনি উপকার করেন তাকে সবাই শ্রদ্ধা করে, যিনি তাকে। যে নির্বোধ সে কাজ করে, যে সে, যাকে তাকে। এই যে ব্যাপারগুলো সাপেক্ষ সর্বনামগুলো ব্যবহৃত হয়, এটা দেখেও আমরা জটিল বাক্য চিনতে পারবো। এরপর দেখব যৌগিক বাক্য। যৌগিক বাক্য সংজ্ঞায় যাওয়ার আগেই বলে দিই, যৌগিক বাক্য অবশ্যই সংযুক্ত থাকবে। কি দিয়ে? এবং, ও, মানে বিভিন্ন অব্যয় দিয়ে সংযুক্ত থাকবে। অব্যয়গুলো হচ্ছে এবং, ও, কিন্তু, সুতরাং, অথবা, নইলে, কিংবা, বরং, তথাপি, এই অব্যয়গুলো দিয়ে
যুক্ত থাকবে, অর্থাৎ দুটো সরল বাক্য, দুটো সরল বা জটিল বাক্য থাকবে এবং মাঝখানে একটি অব্যয় দ্বারা এটি সংযুক্ত থাকবে। এই বাক্যকে বলবো আমরা যৌগিক বাক্য বা সংযুক্ত বাক্য। যেমন, যখন তোমাকে ভেবেছি তখন আসনি, কিন্তু যখন এলে তখন সব শেষ। এইখানে দুটো অংশ, যখন তোমাকে ভেবেছি তখন আসনি এটা একটা অংশ, যখন এলে তখন সব শেষ এটি আরেকটা অংশ। দুটো অংশ কানেক্টেড হয়েছে, সংযুক্ত হয়েছে কি দিয়ে? একটি অব্যয়, অব্যয়টি হচ্ছে কিন্তু। আরেকটা উদাহরণ, তারা দুজনে ওত পেতেছিল, নইলে চোর ধরা সম্ভব ছিল না। দুটো অংশে ভাগ করা যাচ্ছে, তারা দুজনে ওত পেতেছিল একটা অংশ, চোর ধরা সম্ভব ছিল না আরেকটি অংশ। দুটো অংশ কি করে সংযুক্ত হলো? নইলে, নইলে একটি অব্যয়, এই অব্যয় দিয়ে সংযুক্ত হলো। তুমি অন্যায় করেছো, সুতরাং তোমাকে শাস্তি পেতেই হবে। তুমি অন্যায় করেছো একটা অংশ, তোমাকে শাস্তি পেতেই হবে আরেকটা অংশ। দুটো অংশ যুক্ত হয়েছে সুতরাং এটি দ্বারা। বেশ রাত হলো এবং আমরা বাড়ি ফিরলাম। বেশ রাত হলো একটা অংশ, আমরা বাড়ি ফিরলাম আরেকটা অংশ, এবং এই এবং অব্যয়টা হচ্ছে এই দুটো অংশকে সংযুক্ত করেছে। এই কারণে এবং হলো এই কারণে এই বাক্যগুলো হচ্ছে যৌগিক বা সংযুক্ত বাক্য। আমরা সবাই বুঝতে পেরেছি গঠনগত যে শ্রেণীবিভাগ, সরল, জটিল, যৌগিক, কোন বাক্যটি কিরকম বুঝতে পেরেছি। সরল বাক্য হচ্ছে একটি মাত্র কর্তা থাকবে এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকবে, সেটি সরল বাক্য। জটিল বাক্য হচ্ছে পরস্পর নির্ভরশীল খণ্ডবাক্য থাকবে, একটি হবে প্রধান খণ্ডবাক্য, আরেকটি হবে অপ্রধান বা আশ্রিত খণ্ডবাক্য, এবং অপ্রধান খণ্ডবাক্যটি অর্থ প্রকাশের ক্ষেত্রে নির্ভর করবে প্রধান খণ্ডবাক্যের উপরে, এবং সেই বাক্যগুলোতে সাধারণত আমরা সাপেক্ষ সর্বনাম দেখে থাকি। যেমন যিনি, তিনি, যে, সে, যাকে, তাকে, এই ধরনের সর্বনামগুলো বাক্যের দুটো অংশে ব্যবহৃত হয়। এই সাপেক্ষ সর্বনামগুলো দিয়েও আমরা জটিল বাক্যগুলো চিনতে পারবো। আর যৌগিক বাক্য হচ্ছে অব্যয় দ্বারা সংযুক্ত হওয়া বাক্য। বাক্যের দুটো অংশ থাকবে এবং সেই দুটো অংশকে সংযুক্ত করবে কিছু অব্যয়। এই অব্যয়গুলো হচ্ছে এবং, ও, কিন্তু, সুতরাং, অথবা, নইলে, কিংবা, বরং ইত্যাদি। এই অব্যয়গুলো দিয়ে আমাদের যৌগিক বাক্যের দুটো অংশ সংযুক্ত হবে। আমরা গঠনগত শ্রেণীবিভাগ সবাই কি বুঝতে পেরেছি? আমাকে একটু জানাও। কোথাও যদি কোনো সমস্যা থাকে আমাকে জিজ্ঞাসা করো। আমাকে না বললে তো বুঝবো না। তোমরা কি সবাই বুঝেছো? জি মিস, বুঝতে পেরেছি। আচ্ছা, খুব ভালো। জি। ঠিক আছে, এখন তাহলে আমরা, যেহেতু আমাদের সময় প্রায় শেষ, ঝটপট অ্যাটেন্ডেন্সটা নেই। আমরা আগে হিউম্যানিটিজের অ্যাটেন্ডেন্স নিব। মেয়েরা চলে এসো, হিউম্যানিটিজ। চ্যাট বক্সে এসে অ্যাটেন্ডেন্স দাও। আচ্ছা, বিজনেসের মেয়েরা আসো। ম্যাম আমি প্রেজেন্ট নেই। হ্যাঁ, নুসরাত বলো। নুসরাত জাহান, কিছু বলছো? আচ্ছা, হিউম্যানিটিজ শেষ, বিজনেস স্টাডিজ শেষ। বিজনেস স্টাডিজের মনে হচ্ছে আর কেউ বাকি নেই। এবারে সায়েন্স, সায়েন্স চলে এসো। মিস আমি দিতে পারিনি বিজনেস স্টাডিজ। হ্যাঁ দাও, দিয়ে দাও, কারণ মিস হয়ে গেলে দিয়ে দাও।
আচ্ছা, সবার কি দেয়া হয়েছে অ্যাটেন্ডেন্স? মিস আমি দিতে পারছি না। হানা দিতে পারছো না? তোমার রোল বলো, সেকশন বলো। মিস রোল 19-210 বিজনেস স্টাডিজ। বিজনেস 210, ঠিক আছে। আর কারো কোনো সমস্যা আছে অ্যাটেন্ডেন্স দিতে? সবাইকে দিতে পেরেছো? ক্লোজ করে দিচ্ছি আমি, কেউ যদি বাকি থাকো তাহলে বলো। সময় কিন্তু প্রায় শেষ, ক্লাস যদি কেটে যায় তাহলে কিন্তু অ্যাটেন্ডেন্স দিতে পারবে না, সুতরাং অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও এবং যদি কারো দিতে সমস্যা হয় আমাকে মুখে জানাও। মিস এখন হয়েছে। হ্যাঁ, আমি তোমাকে পেয়েছি, ফারহানা আলম, রোল 210, ঠিক আছে। আচ্ছা মেয়েরা, আজকের ক্লাসের প্রেক্ষিতে কারোর কোনো প্রশ্ন আছে, কোনো অংশ বুঝতে পারোনি এরকম? যদি থাকে আমাকে বলো, আবার বুঝিয়ে দেই। আছে কোনো অংশ যেটা বুঝতে সমস্যা হচ্ছে? না মিস বুঝতে পেরেছি। আমি বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে। তাহমিনা বলছে, ফারহানা আলম বলছে তারা বুঝতে পেরেছে, বাকিরাও নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো ঠিক আছে, আমাদের সময় যেহেতু প্রায় শেষ, আমরা আজকে ক্লাস এখানে শেষ করি। তোমরা বাসায়, আমার অনুরোধ হচ্ছে বাসায় তোমরা ভালোভাবে চর্চা করো, কারণ তোমাদের খুব বেশি সময় হয়তো হাতে নেই। পরীক্ষার আগে একটা প্রিপারেশন ভালোভাবে প্রস্তুত যাতে নিতে পারো, সেজন্য এখন থেকেই ভালোভাবে চর্চা করো। আমি বাক্যের যে অংশটুকু পড়ালাম গত ক্লাসে এবং আজকের ক্লাসে সেটুকু বাসায় পড়বে এবং কোথাও যদি সমস্যা হয় আমাকে জানাবে, ইনশাআল্লাহ আমি তোমাদের সমাধান দেওয়ার চেষ্টা করব। তো তোমরা সকলে ভালো থেকো, আগামী ক্লাসে সবার সাথে দেখা হচ্ছে। আজকের ক্লাস থেকে এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। মিস আসসালামু আলাইকুম। আসসালাম।